ও আমার আল্লাহ গো, মরে গেলাম গো, ভেঙে সব গুড়া গুড়া হয়ে গেল গো, আমার কোমরে ফাটল ধরল গো, আমার আর বিয়ে হবে না গো, কোমর ভাঙা মেয়ে কেউ ঘরে নিবে না গো, ব্যথায় মরে গেলাম গো, আমি আর বাঁচব না গো, ও আম্মুনি গো, আমায় ক্ষমা করো গো, তুমি আর মেয়ে জামাইয়ের মুখ দেখতে পারবে না গো। পেছনে থেকে জেমি দৌড়ে এসে, খালাম্নি খালাম্নি কোথায় ব্যথা পেয়েছ? উঠো উঠো। হাত ধরে টেনে তুলতে নিয়ে শক্তিতে না কুলাতে পেরে সেও ধপাস। গাড়ি থেকে নেমে দৌড়ে এসে এক ধকম, হে লিটল গার্ল স্টপ ইয়োর নন স্টপ শাউট, দেখি কি হয়েছে, কোথায় লেগেছে, রাস্তার ভিতরে এইভাবে দৌড়াদৌড়ি করো কেন ফুল গার্ল? ধমক খেয়ে পিছিয়ে গিয়ে রসে ভরা টইটুম্বুর চোখে ভীতু ফেস নিয়ে চুপসে গিয়ে তাকিয়ে থাকে। বড় পাপড়িসহ চোখের পাতা পড়তেই চোখ থেকে জল গড়িয়ে পড়ে। উজ্জ্বল শ্যামা গায়ের রং, হালকা ঝেউ খেলানো এক গোছা লম্বা চুল ছড়িয়ে আছে কাঁধে পিঠে, মাথায় বিড়ালের কানওয়ালা কিউট একটা রাউন্ড ব্যান্ড, ইয়েলো কালার একটা রাউন্ড জামা পরা, পায়ের গোড়ালি পর্যন্ত ব্ল্যাক কালার চুড়ি সেলোয়ার, হাতে একটা বাবি ডল, ভীষণ মায়াবী একজোড়া বড় বড় চোখ, সুন্দর একটা নাক, ছোট্ট একটা ঠোঁট, ঠোঁটের নিচে সুন্দর একটা কালো তিল, গুলুমুলু চেহারা, পুরোটা মিলিয়ে একটা ডল মনে হয় বসে আছে। বাচ্চা ফেসটা দেখেই প্রচুর মায়া হয়। ব্যথা পেয়েছে এটা সিউর। উঠো দেখি, হাঁটতে পারো নাকি? জেমি হাত ধরে ঝাঁকিয়ে বলে, উঠে খালামনি, উঠো না, উঠতে পারো না তুমি? হাত ধরলে উঠে পড়ে দাঁড়িয়ে 1 2 3 বলে 3টা লাফ দিয়ে বলে, হি হি আই এম ওকে, কিচ্ছিকা নেহি হ সাকতা। ও আমার আল্লাহ, লাভ ইউ উম্মা হহ। চল জেমি। খালামনি তুমি না ব্যথা পেয়ে কাঁদলে এতক্ষণ? অবাক হয়ে। চুপ থাক, আই এম শক্তিশালী। আম্মুনিকা হরলিক্স খাওয়াকা বাচ্চিকা। এক দৌড়ে রাস্তা দিয়ে চলে যায়। একটু আগে রাস্তায় দৌড়া দৌড়ি করতে করতে হাত থেকে বাবি ডুল পড়ে যায়। সেটা নিতে গিয়েই অল্প থেকেই তানভীর খানের কার সাথে অ্যাক্সিডেন্ট হয় না। পড়ে গিয়ে ব্যথা ঠাহর না করে ভয় পেয়ে শাউট করতে থাকে লাবিবা। পড়ে দেখে ব্যথা করছে না তাই লাফায়। এদিকে ভ্রু কুচকে এক ভ্রু আরের ভ্রুয়ের উপরে তুলে অবাক চোখে দেখে দৌড়ে যাওয়া লাবিবা আর জেমিকে দেখতে থাকে তানভীর। তানভীর খান, দ্য মোস্ট হ্যান্ডসাম, ব্রিলিয়েন্ট অ্যান্ড অ্যাক্টিভ বয়, এই এলাকার এমপি ফিরোজ খানের একমাত্র ছেলে। খান বাড়ির একমাত্র উত্তরাধিকারী। গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করে, আঙ্কল, ডু ইউ নো দিস গার্লস? কে পিচ্ছি দুটো? বড় মেয়েটা হইল মোল্লা বাড়ির মেয়ে, এই ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল মণ্ডলের একমাত্র মেয়ে। ছেলেমানুষ বড্ড, ক্লাস 8-এ পড়ে। আর ছোটটা হইল সরকার বাড়ির মেয়ে, টনকি জোবেওদা জব্বার হাই স্কুলের হেড টিচার মুক্তা মাস্টারের মেয়ে। 4-এর 5-এ পড়ে হয়তো। চেয়ারম্যানের ভাতিজিরে মুক্তা মাস্টারের কাছে বিয়ে দিছে। ভালোই জানেন দেখছি। হয় এলাকার মানুষ, এলাকার খোঁজ খবর তো জানতেই হয়। ছোট সাহেব, আপনার দেরি হয়তাছে। ও কে, চলেন। ইসশোহানা, তোমার এই ননস্টপ ফেস করা স্টপ করবে প্লিজ? আমার ছেলেটা এসে যদি দেখে তোমার এই ফেস করা, তাহলে তো আমার উপরেই অ্যাটম বমটা ফেলবে। বলবে আমিই কিছু করেছি। করেছ তো। কি? আমার ছেলেকে উপরে পাঠানোর জড়যন্ত্র। যখনই কোনো গণ্ডগোলের আভাস পাও তখনই কেন আমার ছেলেকে নিয়ে আসো? তুমি কি চাও আমার ছোট্ট ছেলেটা লোকের হাতে পরপারে চলে যাক আর আমি সন্তান শোক করি? হা হা হা, তুমি ছেলেকে এখনো ছোট্ট ভাবো? শোন, ফিরোজ খানের একমাত্র ছেলে তানভীর খানকে কেউ ঘায়েল করতে পারে না। বিরোধী দলের ছেলেপুলেগুলো তানভীর খান এর কাছে হাতের মোয়া। ও একাই 100 জনকে ঘায়েল করতে পারে। মমো পাপা। পেছনে ঘুরে তাকায় সোহানা আর ফিরোজ। তানভীরকে বুকে জড়িয়ে পিঠে 2 চড় দিয়ে বলে, মেরা বেটা। সোহানা এগিয়ে যায় ছেলের দিকে, বুকে জড়িয়ে নিয়ে অভিমানের স্বরে বলে, পাপা আসতে বললেই চলে আসতে হয় তাই না?
বাপের সাথে রাজনীতি করার প্ল্যান করেছিস নাকি? বিয়ে করিয়ে দিব কিন্তু এই প্ল্যান করলে। বউ এলে দেখবি তখন মারামারি ভিতরে তোকে টেনেও নিয়ে যাওয়া যাবে না। সোহানাকে ছেড়ে তানভীর সোফায় বসে পা থেকে জুতো খুলতে খুলতে বলে, মমো, পাপা ডাকে বলে আসি না, কোনো অসৎ দলের লিডার এমপি হয়ে সমাজের ক্ষতি যদি না করতে পারে তার জন্য সেই দলটাকে একটু সাইজ করতে আসি। আর আমার স্টাডির এখনো 6 ইয়ার্স বাকি। ভিসাটা হয়ে গেলেই ফুস করে উড়ে একদম লন্ডন। সোহানা আবার কাঁদতে শুরু করে। ফিরোজ ঝাঁঝিয়ে বলে, আবার তোমার ফেস করা শুরু হলো। এদিকে তানভীর সোহানার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আজ সে দুই ধরনের কান্না দেখেছে, এক ভয় চিল্লানো কান্না, দুই আবেগে ফেস করা কান্না। সোহানার দিকে তাকিয়ে থেকেই বলে, পাপা, মমো তো খুব সুন্দর করে কাঁদছে। সুন্দর লাগছে দেখতে। তুমি এইভাবে মমোকে শুধু কাঁদাবে কেমন? ফিরোজের অবাক্তার পালা। যে ছেলে মমোকে কাঁদতে দেখলেই পাপার উপর দিয়ে ঝড় বইয়ে দেয় সেই ছেলে বলছে কাঁদাতে। তানভীর, রিয়েলি পাপা, ইউ লুক, মম লুকস সো প্রিটি। ফিরোজ খেয়াল করতেই সোহানা চুপ হয়ে যায়। গলা ঝাঁঝিয়ে বলে, সুন্দর লাগছে শুনে নজর দিতে আসছে হু। তানভীরকে বলে, ফ্রেশ হয়ে আয়, টেবিলে খাবার দিচ্ছি। লাবিবা বাড়ি এসে হালকা পা বাকিয়ে বকিয়ে হাঁটতে হাঁটতে উহা করতে করতে সাবিনার কাছে আসে। সাবিনা মেয়ের A to Z স্ক্যান করে বলে, উহা করিস কেন? তোর তো কিছুই হয় নাই। ড্রামা অফ দে। আম্মুনি কি যে ব্যথা তোমায় আর কি বলবো, একটা বড়সড় গাড়ি এসে আমার পায়ের উপর কোমর এক হাত নিচে দিয়ে গোয়িং। চুপ যা, বলছি না ড্রামা অফ করতে। একটা গাড়ি গেলে তোর পা এখনো জীবিত আছে? আমারে কি পাগলা কুকুর কামড় দিয়েছে যে তোর কথা বিশ্বাস করে নাচব? হুশ হুশ, তুমি কি নাচতে পারো নাকি? নাচে তো আমার নানু। উফ, যা সুন্দর করে নাচে না নানু ভাই তো হা হয়ে দেখে। তুমি তো কিচ্ছু পারো না। হয়েছে, আপনাকে আর কল্পনায় ডুব দিতে হবে না। সন্ধ্যা লাগছে, গিয়ে পড়তে বসেন। এমন করো ক্যা? হুশ হুশ, কেউ ভালোবাসে না। পড়ার টেবিলে বসে স্কুলের পড়া সব শিখে নেয় 1 ঘন্টার মাঝে। বাট 10টার আগে তো টেবিল থেকে উঠা নিষেধ। এখন তো 9টা বাজে। এই 1 ঘন্টা কি করবে? ভাবতে ভাবতে রাস্তার কথা মনে পড়ে যায়। ডায়েরিটা বের করে লিখতে থাকে। আজকে আমি আর এক ডফিনের গাড়ি 2 অ্যাক্সিডেন্ট করেছি। বড় ব্যাপার হলো গাড়িটি সুরক্ষিত আছে, কিন্তু আমার আত্মা উড়ে গিয়েছিল। আত্মা টেনে ধরতেই ডলফিনটা সামনে চলে আসলো আর আমার ফুলানো আত্মা চুপসে নুয়ে পড়েছিল। ডলফিন তার রাগের এক সমুদ্র নোনা পানি আমার উপর ঢেলে দিয়েছিল। ডলফিনটা দেখতে ইয়া বড়, শরীরে অনেক মাংস, হাড্ডিগুলা দেখতে খুব শক্ত। ডলফিনটার অনেক বয়স, তাই দাড়ি গজিয়েছে। ডলফিনের চোখ দুইটা মাছের রক্ত খাইতে খাইতে লাল হয়ে গেছে। কচি কচি মাছ খেয়ে খেয়ে ডলফিনটার গায়ে প্রোটিনে ভরপুর। ডলফিনটার অনেক তেজ। ডলফিনটার মোটা মোটা চামড়ায় মোটা মোটা আইস। ডলফিনটা অনেক স্টাইলিশ। ডিজিটাল ডলফিন, চোখে কালো চশমা পরে। ডলফিনটারে ভাল লাগছে। কিউট ডলফিন। কাঁধে কারো ছোঁয়া পড়ে। লাবিবা সরিয়ে দেয়, আবার হাত পড়ে সরিয়ে দিয়ে বলে, উফ, ডাস্ট্রাব নষ্ট করো না তো। ডলফিনটারে ভাল লাগছে। কিউট ডলফিন। এক লাফে উল্টা দাঁড়িয়ে পড়ে আমতা আমতা করে বলে, আব্বু। হ্যাঁ আব্বু। পড়তে বসে কি করা হচ্ছে এসব? লিখতেছিলাম তো ডলফিন। ডলফিনের কম্পোজিশন হোমওয়ার্ক। ডলফিনের কম্পোজিশন কোনো বইয়ে লেখা আছে দেখি? আর কম্পোজিশন কেউ লিখে ডলফিনটারে ভাল লাগছে? ওমা, তুমি জানো না? জানবে কি করে, তোমাদের সময় তো এসব পড়াই আসে নাই।
তাই তো তোমরা আধুনিক বিশ্বের ইনভেনশন ডোন্ট নো সমুদ্রের নিচ থেকে যে এত বড় বড় ডলফিন তুলে বিদেশে বাড়ি গাড়ি করে দিচ্ছে সেই খবর কি রাখো? ডলফিনদের আমেরিকা অনেক বড় বড় বাড়ি গাড়ি আছে। ডলফিনদের পেটের থেকে মানুষের বাচ্চা বের হয়, আর বাচ্চাগুলা বের হয়েই বিরিয়ানি খায় 10 প্লেট করে। ডলফিনগুলা খুব কিউট। পুতু নামের এক ডলফিনের জন্য বিল গেটসের মেয়ে সাইসুইপ খাবো বলছিল, কিন্তু পুতু রাজি ছিল না, তাই পুতুর ভাই ফুতু বিল গেটসের মেয়েকে দিয়ে বিয়ে। শাট আপ, ফাজলামি করো সাব্বুর সাথে। পুতুর ভাই ফুতু ডলফিনের বাচ্চা মানুষ। পড়া শেষ হলে খেয়ে ঘুমাবি, এইগুলা কি লিখস? পাগলের ছানা কথাকার। লাবিবা চুপ। ইসমাইলের চিল্লানি শুনে সাবিনা তাড়াতাড়ি করে হাতে দুধের গ্লাসটা নিয়ে আসে। যদি মেয়েটা ভয় পেয়ে দুধটুকু খায়, ভাত তো খাবে না ভালো করেই জানে। সাবিনার হাতে দুধের গ্লাস দেখে এক দৌড়ে বাথরুমের দিক যেতে থাকে, কিন্তু ইসমাইল ধরে ফেলে। ওয়ায়ন্তর না পেয়ে ওয়াক ওয়াক করে। ইসমাইল বলে, ভাত খেয়েছ? ভাত কি মানুষ খায় নাকি? হুশ হুশ ছাড়ো না, বমি আসতেছে তো। ওয়াক, ভাত মানুষ খায় না, গরু ছাগল খায়। বমি আসতাছে তো নাক বন্ধ কর। ইসমাইল মেয়ের নাক টিপি দিয়ে ধরে, ছাবিনা মাথা টেনে মুখ উঁচিয়ে মুখে জোর করে দুধ ঢেলে দেয়। বেচারা লাবিবা। ভোর 5:30টায় সাবিনা এসে লাবিবাকে ডেকে গেছে নামাজ পড়ার জন্য। 6:30টায় এসে দেখে সেই অবস্থায় ঘুমিয়ে আছে। কাঁথা টান দিয়ে বলে, উঠো উঠো, 9টা বাজে, স্কুলে কখন যাবি? আর 5 মিনিট। হায়রে, 9:30টায় অ্যাসেম্বলি, কখন কি করবি? উঠো উঠো। চোখ ডলতে ডলতে ডুলতে ডুলতে বাথরুমে ঢুকে লাবিবা। আধা ঘন্টা পরে সাবিনা খাবার এনে দেখে ঘরে নেই। বাথরুমের দরজা এখনো বন্ধ। এগিয়ে গিয়ে দরজা ধাক্কাতে ধাক্কাতে বলে, লাবিবা, এই লাবিবা, এতক্ষণ লাগে ফ্রেশ হতে? বাথরুমে কি রান্নাবাড়া করে খাইতে বসছিস? আসতাছি। দরজা খুলে চোখ ডলতে ডলতে বের হলো লাবিবা। সাবিনা রেগে বলে, বাথরুমে এতক্ষণ ঘুমালি তুই? কাল থেকে সকালে উঠে ঘুম না ছাড়া পর্যন্ত তুই বাথরুমে ঢুকবি না। বাথরুম লক করে রাখবো আমি। চল তোকে ব্রাশ করাই। লাবিবাকে এক হাত ধরে টেনে নিয়ে বাথরুমে নিয়ে যায়। ফ্রেশ করিয়ে এনে মুখে ব্রেড পুড়ে পুড়ে দেয়। খাওয়া শেষ হলে পড়তে বসবি। আজকে তাহলে স্কুলে যাব না, বাসায় থাকবো। আফ লাভলি। 1 ঘন্টা পড়বি, তারপর যাবি। কয়টা বাজে? ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:05 বাজে। হাসি খুশি মুখটা চুপসে গিয়ে চোখ ছল ছল করে উঠে। খাবার ছেড়েই উঠে বলে, আরেকটু ঘুমোলে কি হতো? একটু শান্তিতে ঘুমোতেও পারি না। থাকবো না এখানে, কেউ ভালোবাসে না। আব্বু কই? কাজে গেছে, আসতে দেরি হবে আজ। ইউএফএফ লাভলি। এক দৌড়ে ইউনিফর্ম পরে নিয়ে রেডি হয়ে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে। পেছনে থেকে সাবিনা চিল্লাচ্ছে, কোথায় যাচ্ছিস? এত সকালে স্কুলে গিয়ে কি করবি? লাবিবার কোনো উত্তর পায় না। পিচডালা রাস্তার পাশ দিয়ে লাফাতে লাফাতে হেঁটে যাচ্ছে লাবিবা। প্রত্যেকটি পায়ের আঘাতে আঘাতে পাথরগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে। মাঝারি পাথরগুলো বল বানিয়ে খেলতে খেলতে হাঁটছে। লম্বা কোমর পর্যন্ত ঝুঁটি দুটো লাফানোর সময় লাফিয়ে উঠছে। সকালের শিরশির করা বাতাস এক অদ্ভুত ভালো লাগায় মুড়িয়ে নিচ্ছে। হাঁটতে হাঁটতে লাবিবা চলে এসেছে অন্য পথে। স্কুলে আসার দুটো পথ। রেগুলার যে পথে যাতায়াত করা হয় সেই পথে হেঁটে স্কুলে পৌঁছতে সময় লাগে মিনিমাম 15 মিনিট। আরেক পথে সময় লাগে 40 মিনিটের মতো। এই লম্বা পথেই আজ এসেছে লাবিবা, সময় পেয়েছে জন্যে। অবশেষে সে দাঁড়িয়ে পড়ে এক বিশাল বাড়ির সামনে, যার জন্য কষ্ট করে এতটা পথ তার হেঁটে আসা।
মুগ্ধ চোখে রাস্তায় দাঁড়িয়ে নজর রাখে সেই বাড়ির দিকে। এই রাস্তায় যে কেউ এলেই কিছুক্ষণের জন্য এই বাড়ির দিকে তাকাবেই। বিশাল দুতলা বাড়ি, বাড়ির বাইরের পরিবেশ দেখেই লোকজন মুগ্ধ হয়ে যায়। সুন্দর ফুল ফলের বাগানে ঘেরা বাড়িটি। বাড়ির ডিজাইনিং গেট, বাউন্ডারি ওয়ালগুলোর উপর হারিকেন লাইট, বাড়ির সামনের রাস্তার দুপাশে ফুলের বাগান, বসার জন্য বেঞ্চি সব মিলিয়ে অপরূপ সৌন্দর্যে ঘেরা। কিন্তু লাবিবাকে এগুলোর কিছুই মুগ্ধ করে না। তাকে মুগ্ধতার আবেশে ছেয়ে নেয় বাড়িটির এক কর্নারে দুতলা সহ জুড়ে থাকা বিশাল সেই কালো গোলাপের গাছটি, যার প্রত্যেকটা আনাচে কানাচে ফুটে রয়েছে অজস্র কালো গোলাপ, যার সৌন্দর্য শুভ্রতা আজ টেনে এনেছে লাবিবা নামের ছোট মেয়েটিকে। অতি চঞ্চল মেয়েটি ও এই সৌন্দর্যে অভিভূত হয়ে ভুলে যায় তার সত্তাকে। শান্ত হয়ে যায় তার পৃথিবী। নিষ্পলক চোখে শুষে নেয় একগুচ্ছ কালো গোলাপের স্নিগ্ধতাপূর্ণ সৌন্দর্যকে। সুযোগ পেলেই চলে আসে এই বাড়ির সামনে কালো গোলাপ বিলাস করার জন্যে। তার খুব ইচ্ছা সে এই ফুলগুলো নিবে, কিন্তু কখনো এই বাড়ির ভিতরে যেতে পারে না, কারণ এটি এমপি ফিরোজ খানের বাড়ি। কড়া সিকিউরিটি। লাবিবার আব্বুর সাথে ফিরোজ খানের খুব ভালো সম্পর্ক, তাই এই বাড়িতে তার ভালোই যাতায়াত আছে। কিন্তু লাবিবাকে নিয়ে আসা হয়নি কখনো। গেইটের সামনে দারোয়ান বসেছিল। লাবিবাকে হাতের ইশারায় ডাক দিলে লাবিবা এগিয়ে আসে সামনে। দারোয়ান আকবর মিয়া এক গাল হেসে বলে, কি মা জননী, কেমন আছো? অনেকদিন পর তোমায় দেখলাম গো। আলহামদুলিল্লাহ কাকা। আসবো কিভাবে বলো? তুমি যেমন এই বাড়ি পাহারা দাও, আমাকেও আব্বু পাহারা দেয়। আর এতটুকু রাস্তা হেঁটে আসা যায় নাকি? পা ব্যথা করবে আমার। তা কিভাবে এলে? আব্বু কোথায়? সকালে ঘুম থেকে উঠে দেখি আব্বু নেই। কোথায় নাকি গিয়েছে? আসতে দেরি হবে, সেই সুযোগে বেরিয়ে এলাম। হা হা হা, তাই নাকি? গোলাপ দেখা হয়ে গেছে? বাড়িতে গাছ লাগাতে পারো তো? লাগিয়েছিলাম, অক্কা খাইছে। জিন্দা হইলেও কি এর মতো এত সুন্দর হবে? শুধু দেখেই গেলাম, নিতে আর পারলাম না। সে ঠিক বলেছ, এই গাছ অনেক বছরের। এই বাড়ির ছোট সাহেব যখন হাঁটতে শিখেছিল তখন নাকি গাছ লাগানোর সময় ছোট ছোট হাতে এই গাছ লাগিয়েছিল, সেই 1.5 বছর বয়সে। ছোট সাহেবের খুব প্রিয় যত্নের এই গাছ। ছোট সাহেব ছাড়া কেউই এই গাছ ফুল ছোঁয়ার সাহস পায় না। ও ও, তাই নাকি? খুবই দেন্ডেরাজ বিষয় আশয়। তোমাদের ছোট সাহেব বুঝি তেলাপোকা চচ্চড়ি, টিকটিকির কাবাব, মাকড়সার রেজালা, ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাং খেয়ে দেন্ডেরাজ হয়েছে? ইয়াক কি বলো এসব? তুমি বুঝবে না, বুঝার বয়স হয় নাই এখনো। আমি গেলাম। আর শোন, আব্বুকে ভুলেও বলো না কিন্তু আমি এসেছিলাম কেমন? আচ্ছা আচ্ছা। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফির কাপে চুমুক দিচ্ছিল তানভীর। হঠাৎ নিচের দিকে চোখ পড়তেই দেখে দারোয়ানের সাথে একটা ইউনিফর্ম পরা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। চেনা চেনা লাগে ভাবতে ভাবতেই চিনে ফেলে মেয়েটাকে। এত সেই মেয়ে যার সাথে কার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে। কিন্তু এখানে কি করে? ভাবতে ভাবতে নিচেই চলে আসে তানভীর। দারোয়ানের কাছে গিয়ে দেখে লাবিবা নেই, চলে গেছে। দারোয়ানকে বলে, এখানে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল ইউনিফর্ম পরা। লাবি মনিমা, ইসমাইল চেয়ারম্যানের মেয়ে। হুম। এখানে কি করছিল? আর বলবেন না ছোট সাহেব আপনার ওই গোলাপ ফুলের গাছ দেখার জন্য আসে মাঝে মাঝে। ওর খুব প্রিয় কালো গোলাপ। লুকিয়ে আসে। চেয়ারম্যান সাহেব যেন না জানে। ও আচ্ছা, ও আচ্ছা। টেবিলে খেতে বসেছে সবাই। সোহানা ছেলেকে খাইয়ে দিচ্ছে। তানভীর খেতে খেতে বলে, পাপা আমি কাল চলে যাচ্ছি।
এই 2 দিনেও যেহেতু গন্ডগোল করেনি মনে হয় না আর করবে। ফিরোজ ছেলের দিকে তাকিয়ে বলে তোমার কোনো কাজ নেই ঢাকায় আপাতত? যে কয়টা দিন দেশে আছো এখানেই থাকো। ওকে ভেবে দেখব। বাট কাল যেতে হবে। ঠিক আছে। পরদিন দুপুরবেলা স্কুল মাঠে 2 দলে কোন্দল শুরু হয়। ফিরোজ সাহেব শুনে দলের ছেলেদের কাছে খবর পাঠায় গন্ডগোল না করতে, শান্তি বিরাজ করতে, অযথা মারামারি না করে সরে আসতে সেখান থেকে। কিন্তু দলের ছেলেরা সরে আসতে চেয়েও সরে আসতে পারে না। উল্টো বিরোধী দলের প্রতিনিধি হাসানের দল ফিরোজ দলের ছেলেদের আটকিয়ে উস্কিয়ে দেয়। শুরু হয় মারামারি। হঠাৎ স্কুল খোলা টাইমে এইভাবে মারামারি শুরু হওয়াতে ছাত্ররা ভয় পেয়ে যায়। টিচাররা ছাত্রছাত্রীদের হলো রুমে নিয়ে আসে তাড়াতাড়ি করে। হেড টিচার মুক্তার খেয়াল হয় তার শালিকা তো স্কুলে এসেছে। কোথায় ও? খুঁজে খুঁজে বের করে দেখে বেস্ট ফ্রেন্ড নূপুরকে চেপে ধরে ভয় শুকনো মুখ করে দাঁড়িয়ে আছে। কাছে যেতেই লাবিবা এসে কোমর জড়িয়ে ধরে বলে, ভাইয়া কোনো দল মারামারি করছে? ফিরোজ আর হাসানের দল। আব্বু কি আসছে এখানে? আমি সিউর আব্বু আসছে। আব্বু পরিষদেই ছিল। আরে না, আসে নাই। তুই ভয় পাস না। বাইরের প্রত্যেকটি আওয়াজে লাবিবার বুক ধরফর করতে থাকে। ভয় কান্না চলে আসে। মুক্তাকে ছেড়ে জানালার পাশে এসে দাঁড়ায়। বাইরের লোকগুলো লাঠি দিয়ে মারামারি করছে। হঠাৎ দেখে একটা গাড়ি এসে থামল। গাড়ি থেকে তানভীরকে নামতে দেখেই চিনে ফেলে এই তো সেই ডলফিন। তানভীর নেমেই হাতা ফোল্ড করতে করতে এগিয়ে এসে সামনের লোকগুলোকে ধোলাই করতে শুরু করে। কুস্তিগিরি বডির সাথে কেউ পেরে ওঠে না। পুরো দলের অর্ধেকের বেশি লোকগুলোকে ধোলাই করার পর হঠাৎ করে সব একজোড় হয়ে তানভীরের উপর ঝাঁপিয়ে পড়ে নিজেদের শরীরের জ্বালা মিটাতে। কারণ বিগত কয়েক বছর থেকে প্রত্যেক গোলযোগের সময় তানভীরের হাতে সবাইকে ন্যস্ত হতে হচ্ছে। ঘটনা বেগতিক দেখে 2 ইউনিয়নের 2 চেয়ারম্যান আর 3 মেম্বার ভিড়ে ঢুকে তানভীরকে সেভ করতে। এর মধ্যে ইসমাইলও ছিল। তানভীরকে আনতে গিয়ে তাদের শরীরেও কয়েক ঘা পড়েছে। এদিকে তানভীরের এমন ফাইট দেখে লাবিবা ভয় কাঁপতে থাকে। যখন ইসমাইলকে দেখতে পায় তখন তার প্রাণটা হাতে। এতক্ষণে কোন্দল প্রায় থেমে গেছে। ছাত্রছাত্রীরা বাইরে বের হতে শুরু করেছে। লাবিবা বের হতে নিলে মুক্তা আটকাতে নিলেও লাবিবা দৌড়ে বেরিয়ে আসে। আব্বু আব্বু করে কাঁদতে কাঁদতে চিল্লাতে চিল্লাতে দৌড়ে আসতে থাকে। ইসমাইল ডাক শুনে দেখে লাবিবা কাছে আসতেই নিজের সাথে চেপে ধরে বলে, ভয় পাইছ আব্বু? কিচ্ছু হয় নাই তো। কাঁদে কেন? ভয় পাইও না। তুমি তো আমার সাহসী বাচ্চা। মুক্তা কই? ধরে নাই তোমারে? আব্বু তোমাকে মারছে। কই মারছে? কই ব্যথা করতেছে তোমার? আমায় মারে নাই তো। আমি দেখছি তোমার কাঁধে লাঠি লাগছে। তখনই মুক্তা এসে দাঁড়ায়। ইসমাইল মুক্তাকে বলে, ধরব না তুমি ওকে? দেখতে দিছ কেন? ভয় পাইছে তো। মুখরা কিছু বলে না। ইসমাইল লাবিবার চোখ মুছে চেপে ধরে কান্না থামায়। আব্বুকে জড়িয়ে ধরে চুপচাপ তানভীরের দিকে তাকিয়ে থাকে। তানভীরও অনেকক্ষণ থেকে একদৃষ্টিতে লাবিবাকে দেখছিল। দুজনার চোখ দুজনের দিকে। লাবিবা শান্ত চোখে চোখ পিট পিট করে। বড় বড় পাপড়িতে নোনা পানির ছলছল খেলা গভীর নয়নে দেখতে থাকে তানভীর। ইসমাইলের কথায় হুঁশ ফিরে। বাসায় যাও তানভীর। তোমার পাপা ফোন করেছিল। শালারা আমি চলে গিয়েছি ভেবে গোলযোগ শুরু করে দিয়েছে। অর্ধেক রাস্তাও যেতে দিল না। শালাগুলার জন্য ফিরে আসতে হলো। ইলেকশন হলো কয়েকদিন আগে। এখন একটু করবেই। জিততে পারে নাই তেজ দেখাবই। 2 দিন পর সব ঠিক হয়ে যাব।
তোমার হাতে লাগছে। চলো বাসায় যাও। গাড়িতে উঠেন কাকা। পৌঁছে দিতেছি। আর এই আম্মুনিকা হরলিক্স খাওয়াকা বাচ্চিকা। এত ভয় কিসের? আব্বুর মতো হও। অনেক সাহসী, অনেক শক্তিশালী। লাবিবা কোনো উত্তর না দিয়ে আব্বুকে আরো শক্ত করে ধরে তানভীরের দিকে তাকিয়েই চোখ পিটপিট করে। ভেজা চোখের পিটপিটানি যে এত ভালো লাগা ছড়িয়ে দেয় তা এই প্রথম দেখছে তানভীর। তানভীর এসে গাড়ির গেট খুলে দেয়। ইসমাইল লাবিবাকে নিয়ে গাড়িতে উঠে। তানভীর বাসায় গিয়ে সোজা নিজের রুমে চলে যায়। সোহানা ডাকলেও শুনে না। ছেলের হাত কাঁধ দেখে সোহানা ফেস করে কান্না শুরু করে দেয়। ফিরোজ বিরক্ত হয়ে উঠে যায় সোহানার পাশ থেকে। তানভীরের রুমে এসে দেখে তানভীর রেগে ওয়ালে বক্সিং করছে। ফিরোজ আটকে দিয়ে বলে, এমনি হাতের 12টা বাজিয়ে এনেছিস, এখন আবার 13টা বাজাতে চাইছিস? লিভ মি অ্যালোন পাপা। অ্যালোন থাকার জন্য ফুল নাইট পড়ে আছে, তার আগে দেখি তোমার কোথায় লেগেছে। রশিদের কথায় ফিরে তাকায় দুজনে। ফিরোজ রাগ দেখিয়ে বলে, এতক্ষণ লাগে আসতে? আরে বাবা, তুই কি আমাকে সবসময় রকেট ভাবিস নাকি? শর্ত এখন আমার ভাতিজাকে দেখতে দে। ফিরোজ সরে দাঁড়ায়। রশিদ তানভীরকে বসায়। হাতের জখম দেখে ট্রিটমেন্ট করে চলে যায়। সোহানা খাবার হাতে আনে। সোহানার সাথে তানিয়াও আসে। তানিয়া ফিরোজের ভাই মিনারের মেয়ে। ওরা সবাই নানু বাড়ি গিয়েছিল, আজ এসেছে। তানভীর তানিয়াকে ইশারায় ডেকে কোলে নিয়ে বলে, কখন আসছিস? বিকালে। পাপা মমো কোথায়? পাপা জেঠুর সাথে। মোমের মাথা ব্যথা করছে তাই ঘুমিয়ে পড়েছে। লাবিবাকে চিনিস? তোর 1 ক্লাস উপরে পড়ে। 8-এ। গুলুমুলু পুতুলের মতো। ও লাবিপু চিনিত। লাবিপু আমাকে খুব আদর করে। আমাকে ওর চকলেট দিয়ে দেয়, তারপর ওর মার্বেলও দেয়, আবার কৃষ্ণচূড়া ফুল কুড়িয়ে হাতের নখ বানিয়ে দেয়। তাই নাকি? 2 দুষ্টু এক জায়গায় হস। মিলবে ভালো তোদের। যা খেয়ে ঘুমিয়ে পড়। পড়তে পড়তে চকলেট খাচ্ছে লাবিবা। কান্না বন্ধ করানোর জন্য ইসমাইল আসার পথে অনেকগুলা চকলেট কিনে দিয়েছে। সেই চকলেট যে তখন থেকে খাওয়া হচ্ছে, এত চলবেই। ইসমাইলের রাগ হচ্ছে। এই চকলেটই খাবে নাকি পড়বে? খেতে খেতে কখনো পড়া হয় নাকি? কিন্তু কিছুই বলছে না। বললে যাও পড়বে, সেটুকুও পড়া হবে না। সাবিনা রাগ দেখিয়ে ইসমাইলের প্লেটে ভাত দিচ্ছে। আহা, আসতে দাও না। এত তেজ কিসের? দিলে তো আমার বাচ্চাটার খাবার নষ্ট করে। এমনিতেই ভাত খাওয়াতে পারি না, তার মধ্যে আবার চকলেট পেয়েছে। চকলেট খেয়েই পেট ভরিয়ে রাখবে। যে পর্যন্ত চকলেট শেষ না হবে সেই পর্যন্ত মুখটা একটু শান্তি পাবে কিনা সেটা ভাবছি। রাতে ঘুমোবে তো? লাবিবা শুনে বলে, আম্মুনি আমি ঘুমোবো। আমার ভীষণ ঘুম পাচ্ছে। গুডু নাইট। সাবিনা আস্ত হলো। চকলেটগুলো রুম থেকে সরানো দরকার ভেবে লাবিবার রুমে আসতে নিলে দেখে দরজা বন্ধ করে দিয়েছে। অনেক ডেকেও দরজা খুলাতে পারে না। সকালে বেলকনির জানালা দিয়ে উকি দেয় সাবিনা। লাবিবা বিছানায় উবু হয়ে পড়ে আছে। বিছানায় চকলেটের খালি প্যাকেটের ছড়াছড়ি। গালের একপাশেও চকলেট লেগে আছে। ঠোঁট তো দেখাই যাচ্ছে না।
সাবিনা কি আর বলবে, এই মেয়েকে কত রাতে যেন ঘুমিয়েছে কে জানে। দরজা ধাক্কিয়ে লাবিবাকে তোলা হয়, ছেলে বাথরুমে পাঠানো হয়। আবার সেই লেট। বাথরুমের দরজা ধাক্কা দিতে থাকে সাবিনা। ইসমাইল শব্দ পেয়ে আসলে সাবিনা দাঁত কটমট করে বলে, তোমার মেয়ের জন্য আজকে নতুন লেপ তোশক বানিয়ে আনবে। ওকে বাথরুমেই থাকার ব্যবস্থা করে দিচ্ছি আমি। ওর আর কষ্ট করে বের হতে হবে না বাথরুম থেকে। খাবারও পাঠিয়ে দিব 3 বেলা করে। ইসমাইল গিয়ে দরজায় হাত রেখে বলে, বাবা বের হও। ইসমাইলের গলা শুনে লাবিবা বের হয়। খেয়ে রেডি হয়ে দুলতে দুলতে স্কুলে যেতে থাকে। স্কুলে না গিয়ে পাশেই বাজারে যায়। বাজারে গিয়ে নটনের হোটেলের সামনে এসে বেঞ্চিতে বসে বলে, ও নটন ভাই, বড্ড ঘুম পাচ্ছে, একটা হরলিক্স চা দাও তো। নটন হাসতে হাসতে সামনে এসে বলে, হরলিক্স তো বাসায় রেখে আসছো বইনা। ওহ তাই তো, তাহলে একটা নীল চা দাও। কি, নীল চা আবার আছে নাকি? আগেকার মানুষ তো কাপড় সাদা রাখার জন্য নীল চাষ করত। ওইটা তো সোডা। উফ, এইটাটা। আমি তো নীল অপরাজিতা ফুলের চায়ের কথা বলছি। কি, ফুল দিয়ে চা? এগুলা কেমন চা? আমার দোকানে ওইসব পাবে না। আচ্ছা তাহলে হলুদ চা দেও। গুচ্ছ গাদারটা দিও। পাতলা গাদারটা ভাল লাগে না। এগুলা আমার দোকানে পাওন যাব না। আচ্ছা তাহলে সাদা গন্ধরাজ চা, গোলাপি গোলাপ চা, বেগুনি নয়নতারা চা, সবুজ জবা চা, সাদা কমলা শিউলি চা, হলুদ সূর্যমুখী চা, খয়েরি পাতাবাহার চা, লাল শাপলা চা, কালো গোলাপ চা, এর যে কোনো একটা দিলেই চলবে। নটনের মাথা ঘোরার উপক্রম। নিজেকে সামলিয়ে বলে, বইনে তুমি কি আগে এর কোনো চা খাইছ? আমি খাই নাই। তবে আমার পুতুল খেয়ে বলল খুব মজা। তাই ভাবলাম আজকে আমি একটু টেস্ট করি। নটন এবার সত্যি সত্যি মাথা ঘুরিয়ে ধপাস করে বেঞ্চিতে বসে পড়ে। পেছনে বসে বেলাল ভাতিজির এসব আজাইরা কথা শুনে আর বসে থাকতে পারল না। সামনে এসে ডাক দিল, লাবিবা। জেঠু, কি চা খেতে আসছো? দুধ চা। ওই 1 কাপ দুধ চা দে। লাবিবার দুধ চা শেষ করতেই বেলাল বিল মিটিয়ে লাবিবার হাত ধরে স্কুলের দিক হাঁটা দেয়। এতক্ষণ বসে বসে চায় চুমুক দিতে দিতে সবটা দেখছিল তানভীর। এখানে আসলে নটনের দোকানে প্রায়ই চা খেতে আসা হয়। এই দোকানে নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী সবারই বসা হয়। অবাক হয়ে বসে আছে তানভীর। তবে মৃদু হাসিও পাচ্ছে তার। বিল মিটিয়ে সেও চলে যায়। স্কুলের অ্যাসেম্বলায় স্টার্ট হয়ে গেছে এতক্ষণে। এই সময় কাউকে ঢুকতে দেওয়া হয় না।
কিন্তু হেড টিচারের শ্বশুর হেড টিচারের শালীকে নিয়ে আসছে দেখে পাইসিয়াল থেয়াচার কিছু বলে না, বরং বেলালকে সম্মান প্রদর্শন করে অফিসে গিয়ে বসতে বলে। বেলাল কাজের কথা বলে চলে আসে। ক্লাসে বসে বসে নুপুর আর লাবিবা আলোচনা করছে। দোস্ত, আজকে তো মাছ খাতা দিব, এত চিন্তা করিস না, বাড়িতে বললু না। কিন্তু ওই কামরুল স্যারকে তো বলতেই হবে, প্রাইভেটই পড়ুন না। নো চিন্তা দুফুর্তি। লাবিবার টেনশন দূর হয় না। অবশেষে খাতা দেয়। শহীদ স্যার সামনে এসে বলে, কি ব্যাপারটা কি? দুইটায় মিলে দেখাদেখি করে লিখিস আর সেম নাম্বার পাস। এরপর থেকে একটা পরীক্ষাতেও দুইটারে একসাথে বসতে দিন না, দেখি কেমনে বসিস। লাবিবা, নুপুর মনে মনে আহাবাপের বাড়ির আবদার দেখি কেমনে বসিস মিনি। একবারও তো আলাদা বসাতে পারলি না। কচু কাটা তোর সাহস আছে আমাদের আলাদা করার? চিল্লিয়ে এই তিনতলা স্কুল সহ তোকে উগান্ডা ডিল দিব। হুহ। লাবিবা স্যার খাতাটা দেন। কত পাইছি একটু দেখি। স্যার খাতা দিয়ে হন হন করে চলে যায়। লাবিবা নুপুর মার দেখে মাথায় হাত। নুপুর তো পারে কান্না করে দেয়। 32 মার্ক পেয়েছে দুজনেই। 1 নাম্বারের জন্য ফেল। লাবিবা মনে মনে শহীদ স্যারের বউয়ের 12 গোষ্ঠী উদ্ধার করতে থাকে। আর বলে শালা কচু কাটা ব্যাঙের ডিম মুরগির ছাতা হাঁসের বাচ্চা তোর কোনদিন বিয়ে হবে না দেখিস। একটা নাম্বারের কিপটামির জন্য তোর বউ চলে যাবে দেখিস। তোর গরু গুলার পাতলা পটি হবে আর ওই গুলা চটপটি বানিয়ে চেটে চেটে তুই খাবি যুক্ত আম্মুনি বনিকা আগা। কামরুল স্যারের প্রাইভেটে স্যারের সামনে খাতা ধরে আঙুল কামড়াচ্ছে লাবিবা। নূপুর নিচের দিকে মুখ করে বসে আছে। পড়ানো শেষে সবাই চলে গেছে, শুধু লাবিবা আর নূপুরই আছে। চশমা ঘুরিয়ে ঘুরিয়ে 32 মার্ককে উল্টা পাল্টা করে বারবার দেখছে স্যার। সোজা রাখলে হয় 32, উল্টো করলে হয় 23। কামরুল স্যার গলা খাকারি দিয়ে বলে, আহা হা রে তোরা তো ডাসা ফেল, তোদের কোনোভাবেই পাশ দিতে পারতাছি না আমি। 32 সেও ফেল, 23 সেও ফেল। আমার ছাত্রী হয়ে তোরা কিভাবে ফেল করিস? জানিস ম্যাথে কত নাম্বার করে পাইছি আমি? তোদের মাথা ভর্তি গোবর, তোদের দ্বারা পড়া লেখাই হব না। নূপুর মাথা তুলে বলে, স্যার আপনি তো পড়াচ্ছে 4 মাস থেকে, এই 4 মাসে আপনি গড়ে 2 মাসও পড়াননি, তার মধ্যে আবার 1-2টা মাঠ ছাড়া কোনো দিন 3টা মাঠ করাননি। আর সিলেবাসে হিউজ লেসন আমরা পারব কিভাবে? আপনার জন্য ফেল করেছি। স্যার কি? মুখে মুখে তর্ক? বাপ মায় এই শিক্ষা দিছে? তোদের বাপ মায়ের সালিশি বসামু আমি। বাপ মা বেয়াদব হইলে পোলাপান বেয়াদব হয়। লাবিবা ওই কামলা একদম বাপ মা তুলে কথা বলবেন না। আমার বাপ মা বেয়াদব তাই না? চিনেন আমার বাপকে? দাঁড়ান ভাইয়াকে বলে আপনার চাকরি খাওয়ার ব্যবস্থা করতেছি। স্যার কেমন বেয়াদব মাইয়া, আমারে ডাকে কামলা। চেয়ারম্যানের মাইয়া হইছ জন্যে আমাকেই হুমকি ধামকি দেয়।
নূপুর আমরা ছাত্রী, আমাদের যা বলার বলবেন। বাপ মাকে বেয়াদব বলেন ক্যা? মূর্খ শালা কামকুন্নির জামাই বিচি ভর্তার মরিচ। আপনি এর আগেও এরকম উল্টাপাল্টা বেয়াদবি করেছেন আমাদের সাথে, আমরা কিছু বলিনি। আজ আপনার একটা শিক্ষা দেওয়া উচিত। জানু এরে কি করা যায় বলতো? লাবিবা 1 মিনিট দ্বারা, আমি 5 মিনিটে আসতেছি। 4 মিনিট পর লাবিবা হাতে একটা রেজার নিয়ে আসে। লাবিবা নূপুরের চোখ দুষ্টুমিতে চকচক করে উঠে। দুজনে শয়তানি হাসি হেসে একসাথে বলে, উলাল্লা উলাল্লা, কামলাকে ছিলা মাথা কইরা ফালা। ফিরোজ, মিনার, ইসমাইল, কাদের মিলে মিটিংয়ে আছে। এরই মাঝে দারোয়ান এসে বলে, কামরুল স্যার আসছে চেয়ারম্যানের সাথে দুটো কথা বলতে। বলছে এখনই বলতে হবে। ফিরোজ, আমরা মিটিংয়ে আছি। আচ্ছা, কামরুলকে পাঠাও, কথা বলে চলে যাক। দারোয়ান চলে যায়। তানভীর নিচে নেমে দেখে ড্রয়িং রুমে কয়েকজন বসে। ডাইনিংয়ে যেতেই দেখে কামরুল চুল ছাড়া মাথা নিয়ে এগোচ্ছে। কামরুলের দিকে চোখ পড়াতে সবাই হেসে ফেলে, কিন্তু ইসমাইল ঠিকই আভাস পেয়েছে। আমতা করে বলে, মাথা। ফিরোজ, কি ব্যাপার কামরুল, তোমার মাটির পাতিল হইতে ইচ্ছা করল নাকি? আমি করিনি, সব ওই চেয়ারম্যান আপনার মেয়ে করছে। তানভীর পানি খাচ্ছিল, লাবিবার কথা শুনে বিষম খায়। ইসমাইল নিচের দিক মুখ করে রাগ কন্ট্রোল করছে। ফিরোজ সহ বাকিরা অবাক ও হয়, আবার শব্দ করে হেসে ফেলে। কামরুল চিন্তা করেন, একবার কি বিচ্ছু মেয়ে স্যারের সাথে বেয়াদবি। শুধু বলছিলাম ম্যাথে 32 মার্ক পেয়েছ, মাথা ভর্তি গোবর, তাতেই আমার এই অবস্থা করে দিল। ইসমাইল, স্যার ছোট মানুষ, ভুল করে ফেলেছে, ওকে আমি দেখতেছি, মাফ করবেন। জানেন তো একটু দুষ্টু আর কি। ফিরোজ সহ সবাই স্যারকে বুঝিয়ে পাঠিয়ে দেয়। তানভীর চেয়ার টেনে বসে বসে লাবিবার কথা ভাবে কিছুক্ষণ। তারপর উঠে উপরে যেতে যেতে বলে, হায়রে দুষ্টু পুতুল। ইসমাইল বাড়িতে এসে দেখে লাবিবা আর জেমি খালাভাগ্নি মিলে খেলছে। কোনো কথা না বলেই বাঁশঝাড় থেকে পাকা বাঁশের কঞ্চা এনে পিঠে লাগাতে লাবিবা পিঠ বাঁকিয়ে আম্মুনি বলে চিৎকার করে উঠে। ইসমাইল টেনে এনে আরও মারতে থাকে আর বলতে থাকে, স্যারের সাথে বেয়াদবি করিস, দিনকে দিন লাই পেয়ে পেয়ে মাথায় চড়ছিস, আজ মেরাই তোর হাড্ডিগুড্ডি ভেঙে ফেলব। ওদিকে লাবিবার চিৎকারে সাবিনা আর সখিনা দুই যা দৌড়ে এসে ইসমাইলকে থামায়। লাবিবাকে সরিয়ে নিয়ে সাবিনা বলে, মারতেছ কেন আমার বাচ্চাটাকে? দুষ্টুমি একটু আধটু করবেই তাই বলে মারবে? তোমার মেয়ে আর দুষ্টু নেই, খারাপ হইতেছে খারাপ। স্যারের মাথার চুল ফেলে দিছে, মোকলেছের দোকান থেকে রেজার কিনে আনে। চিন্তা কর কতটুকু খারাপ হইছে। সব সময় উল্টাপাল্টা কাজে লায় দিতে দিতে এখন যা ইচ্ছে তাই করছে। এমপির বাড়িতে তাদের সামনে লজ্জায় মাথা হেড আমার। আমার মেয়ে এত খারাপ কাজ করছে। সাবিনা কি বলবে, আর বলার কিছু নেই। ঘরে এসে দেখে ছখিনা লাবিবার জামা খুলে মলম দিয়ে দিচ্ছে। মারের জায়গাটুকু ফুলে কালো হয়ে আছে, যা দেখে সাবিনা কেঁদে দেয়। সেও কখনো এইভাবে মারেনি। সন্ধ্যার পর পর গা কাঁপুনি জ্বর আসে। ইসমাইল একটা ফুলের টোকাও দিতে পারে না, লাবিবার জ্বর চলে আসে। আজ তো আরও অনেক মেরেছে। এসে জ্বর মেপে দেখে 105 ডিগ্রি। জেমি ফোনে আম্মু আব্বু বিনা আর মুক্তাকে খবর দেয়। জ্বরের কথা শুনে ওরাও চলে আসে। এলাকার ডাক্তার রমিজ মিয়াকে সারারাত এখানে রাখা হয়। জ্বর এই উঠে এই কমে। লাবিবা আবোলতাবোল করতে থাকে। সখিনা ভেজা কাপড়ে গা মুছে দেয়। বিনা সারারাত পানি ডালে। সাবিনা লাবিবার আবোল তাবোল বন্ধ করতে উঠে পড়ে লাগে। ইসমাইল একটু পরপর পানি খাওয়ায়। লাবিবার পাগলামি বেড়ে গেলে ইসমাইল বসার ঘরে গিয়ে কেঁদে ফেলে। আমার বাবাটারে আমি আর কোনোদিন মারমু না।
আল্লাহ তুমি আমার কলিজাটারে ভালো করে দেও। আমার একটা মাত্র বুকের ধনরে আমার বুকে রাইখা দেও। বেলাল কাঁধে হাত রেখে বলে, আহ ইসমাইল চুপ করো, এইভাবে কাইদো না। 100 দিন বলছি গায়ে হাত তুলবা না। কি হইল এইটা? কথা শুনো না তুমি। আরেক দিন দেখি বাচ্চারে মারতে, হাত ভেঙে রেখে দিমু। ইসমাইল চুপ করে নিঃশব্দে কাঁদতে থাকে। সারারাত সবাই এইভাবেই পার করে। সকালের দিকে হালকা জ্বর হয়। সাবিনা, বিনা লাবিবাকে খাওয়াতে আসে ইসমাইল ও আসে হাতে অনেকগুলো ফল নিয়ে। লাবিবা ইসমাইলকে দেখেই চিল্লাতে থাকে। বেলাল এসে তাড়াতাড়ি ইসমাইলকে রুম থেকে বের করে। লাবিবাকে চেপে ধরে আছে বিনা। লাবিবা ভয় মুখ গুজে আছে। কোনো রকম খাইয়ে শুইয়ে রাখে লাবিবাকে। এরকম জ্বর টানা 3 দিন থাকে। লাবিবা স্কুলে যেতে চাইলে ইসমাইল না করে। এমনিতেই 3 দিন থেকে কথা বলে না, তার উপর আরও বাধা দিচ্ছে। কথা একদম বন্ধ। সুস্থ হয়ে তারপর যেতে বলে। 5 দিন পর এবার স্কুলে যায়। ক্লাসে বসে বসে ভোর হচ্ছে। পড়া কিছুই পারে না। ম্যাডাম সবাইকে পড়া ধরছে, আর না পারলে কান ধরে এক পায়ে দাঁড় করিয়ে রাখছে। তা দেখে নূপুর আর লাবিবা দুজনের দিক তাকিতুকি করছে। নূপুর চোখ ইশারা দিয়ে বলল চল। লাবিবাও ইশারা করে বেঞ্চির নিচে ঢুকে যায়। হামাগুড়ি দিতে দিতে দরজার কাছে এসে উঠে দৌড় দেয়। ছাত্রীরা দেখে হা করে থাকে, কিন্তু কেউ ম্যাডামকে কিছু বলে না। সবাই ভালো করে জানে যে বলবে তার বিশেষ ক্লাস নেওয়া হবে। বাইরে বেরিয়ে আরেক মুশকিলে পড়ে। নতুন বাথরুমের কাজ করা হচ্ছে, যেখান দিয়ে পালায়। মুক্তা স্যার মিস্ত্রিদের দেখিয়ে দিচ্ছে। দুজনেই আঙুল কামড়াতে থাকে। মুক্তা ফোন কানে একটু সরে যেতেই দুজনে একসাথে উলাল্লা উলাল্লা এক দৌড়ে স্কুল পালা। মেয়েদের দৌড়, মেয়েদের দৌড়। বাজারের মাঝখানে এসে হাঁপাতে হাঁপাতে হাঁটুতে হাত দিয়ে ভর করে দাঁড়ায়। নূপুর এখন বাড়িতে তো যেতে পারবো না। লাবিবা নদীর পাড়ে চল। নূপুর আঙ্কেল জানলে? লাবিবা হুশ হুশ কথা নাই। কেউ ভালো পাসে না। অটো ডাক। দুজনে অটো ডেকে উঠে পড়ে নদীর পাড়ে এসে থামে। ভাড়া মিটিয়েই দুজনে আনন্দ চিৎকার করতে করতে দৌড়। স্যান্ডি মধ্যে দিয়ে দৌড়াতে গেলে নূপুর হাত টেনে ধরে। ওই ওই কই যাস? সেলোয়ারে ওয়েট স্যান্ড লাগলে গো টু হোম কি করে? বুঝে যাবে সবাই। আইডিয়া সেলোয়ারের নিচে তো আরেকটা সেলোয়ার আছে। আমারও তো আছে। চল। দুজনে দৌড়ে ব্রিজের নিচে চলে আসে। ইউনিফর্মের সেলোয়ার খুলে ব্যাগে ভরে নেয়। তারপর দৌড়ে স্যান্ডের উপর চলে যায়। ড্রাই স্যান্ডের উপর লাবিবা গিয়ে জাম্প করতে থাকে আর ইউএফএফ লাভলি স্যান্ডি 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 বলে শাউট করতে থাকে। হাঁপিয়ে গেলে ঘাটে এসে বসে নদীর পানিতে পা ঝুলিয়ে বসে। পায়ের আঘাতে পানিতে ছলাৎ ছলাৎ শব্দ তুলে। নূপুর দোস্ত, অনেক দিন থেকে তোর গান শুনি না। এই এনভায়রনমেন্ট এর সাথে ম্যাচ করে, সিং আ সং। লাবিবা গান ইজ নট কামিং আউট বাট ওয়ান্স কলি গাই। নূপুর গা। লাবিবা নদীর হাওয়ার তরে। প্লাজু আমার উডু উডু করে। ওরে ওরে প্লাজু উড়িস না রে। ঘাটের মানুষ দেখতাছে রে। আমার শরম করতাছে রে। লা 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 লা। রি 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 আ। নূপুর হাততালি হাততালি হাততালি। উম্মা হহ। লাবিবা উম্মা হহ টু। ওই লেটার গুলা বের কর, পানিতে ভাসিয়ে দেই। নূপুর ব্যাগ থেকে কয়েকটা কাগজ বের করে। লাবিবা একটা হাতে নিয়ে পড়তে থাকে। ভালোবাসার নূপুর, আমার এক ছাতি ভালোবাসা নিও। মুই তোমাকে মেলা ভালোবাসি। তুমি আমার পায়ের নূপুর কখনোই নও। তুমি হচ্ছ আমার মাথার নূপুর, আমার চোখের নূপুর,
আমার নাকের নূপুর, আমার ঠোঁটের নূপুর, আমার গলার নূপুর, আমার বুকের নূপুর, আমার পেটের নূপুর। না জানু তোমাকে আর নিচে নামাবো না। তুমি উপরের প্রেম আমার, তোমাকে উপরেই রাখব। ইতি তোমার পাগল মুইন। লেটারটা ভাঁজ করে নৌকা বানিয়ে নদীতে ভাসিয়ে দেয় লাবিবা। এদিকে নূপুর হাসতে হাসতে শেষ। লাবিবা হিজড়া নাকি? কি সব লিখছে? ভাভাগো ভাভা, ভাবা যায় এগলা? দে পরের লেটারটা দে, রেড করি। লাবিবা পরের লেটারটা ওপেন করে রিডিং করতে থাকে। প্রিয়তমা, আমার প্রেম নূপুর, তুমি আমাকে কেন তোমার বুকে জায়গা দিচ্ছ না? আমি কি দেখতে সুন্দর নই? আমি ফর্সা, লম্বা, চিকনা। তোমার ফেভারিট কেয়া সাবান দিয়ে গোসল করি। ফেয়ার অ্যান্ড লাভলি শুনু মাখি। সানসিল্ক শ্যাম্পু দিয়ে চুল ধুই। 300 টাকা দামের প্যান্ট পরি। 150 টাকার চটি পরি। তোমার জন্য মুই ফ্যালাট বাসা কিনার লাগি টাকা জমাইতাছি। তবু কেন তুমি আমাকে ভালোবাসা দেও না? কি করলে ভালোবাসবে? তোমার জন্য আমি কলিজাটা বের করতে পারি, আকাশের চাঁদ এনে দিতে পারি। ইতি তোমার আশিকি। নূপুর হাসতে হাসতে পেট চেপে ধরে বসে বলে, দোস্ত আর পড়িস না, তাইলে এখানেই আমি শহীদ খামু। আচ্ছা, আর পড়ব না। খাতা কলম দে। উত্তর দেই। নূপুরের কাছ থেকে খাতা কলম নিয়ে লাবিবা লিখতে শুরু করে। প্রিয় মুইন ডার্লিং, আমি জানি তুমি আমাকে পেয়ার কিয়া। তুমি যদি আমার কথায় রাজি থাকো তাহলে আমিও তোমাকে পেয়ার কিয়া। তুমি মাথায়, চোখে, নাকে, ঠোঁটে, গলায়, বুকে, পেটে নূপুর পরে স্কুল মাঠে সবার সামনে আমাকে প্রেম নিবেদন করবে। তবেই আমি রাজি তোমাকে পেয়ার কিয়াতে। ইতি তোমার পেটের নূপুর। নূপুর দোস্ত আয় আমরা ইম্যাজিন করি মুইনের বাচ্চাক কেমন লাগছে। দুজনেই গালে হাত দিয়ে চোখ বন্ধ করে ইম্যাজিন করে। চোখ খুলে দুজনেই হাসতে হাসতে গড়িয়ে পড়ে। নদীর পাড় দিয়ে হাত ধরে হেলতে দুলতে হাঁটতে থাকে। লাবিবা স্কুল ছুটি হওয়ার পর বাড়ি যেতে হবে। নূপুর অনেক লেট। কি করব এতক্ষণ? লাবিবা, ওই দেখ ওরা ক্যাচ ফিশিং, চল আমারাও ফিশিং। এদিকে ইসমাইল আসছে স্কুলে। অফিসে ঢুকতেই টিচাররা সমাদর করতে থাকে। ইসমাইল সবার সাথে কথা বলে। শুনলাম মার্কশিট দিয়েছে। মেয়ে তো আমার বড়ই শেয়ানা। নিজে নিয়ে নিজেই সাইন করে জমা দেয়। শহীদ স্যার, হাহা। ছেলে মেয়ে তো এসব করবেই। বাবা মাকেই খোঁজ খবর রাখতে হবে, তার জন্যই তো আশা। এই হারুন, ডাক দেও তো লাবিবাকে। মার্কশিট হাতে নিয়ে ইসমাইল দেখছে। ম্যাথ আর ইংলিশে খারাপ মার্ক আর সবগুলোতে ভালো নাম্বার পেয়েছে। কামরুল স্যার ক্লাস নিয়ে এসে ঢুকে অফিসে। কামরুল স্যারকে দেখে ইসমাইল মনে মনে জ্বলে ওঠে। কি এমন করেছে তার মেয়ে? মাথাই তো ন্যাড়া করে দিয়েছে। তার জন্য মেয়েটার গায়ে হাত তুলেছে। 3 দিন জোরে ভুগেছে। 5 দিন থেকে কথা বলে না। আর এই স্যার দিব্যি মাথায় ক্যাপ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ইসমাইল নিজেও তো স্যারের লুঙ্গি খুলে নিয়েছিল। কই, তখন তো কেউ নালিশ করেনি ইসমাইলের বাবাকে। পিয়ন হারুন এসে বলে লাবিবা নেই। ইসমাইল নেই মানে? ও স্কুলে আসছে। নূপুর? হারুন, নূপুরও নেই। পেজেন্ট দেওয়া আছে কিন্তু ক্লাসে নেই। ক্লাস পালিয়েছে। ইসমাইলের মাথায় বাজ পড়ে। পুরো স্কুল খোঁজায়, লাবিবা নেই। বাসায় ফোন দিয়ে জানে বাসায় যায়নি। নূপুরের বাসায় ফোন দিয়ে জানে সেখানেও যায়নি। খবর শুনে নূপুরের আব্বু আর ইসমাইলের প্রাণের বন্ধু আনিস মিয়া ছুটে আসে। পুরো বাজার খুঁজা হয় নেই। স্যারদের ও টেনশন। মুক্তার মাথায় হাত। এত গার্ড থাকতে কিভাবে পালায় ছাত্রীরা? তার মধ্যে আবার তার নিজের শালিকা উধাও।
স্কুল টিফিন পিরিয়ডে ছুটি দেওয়া হয়। ইসমাইল আনিস পাগল প্রায়। এদিকে বাসায় খবর পেয়ে বাসার সবাই টেনশন। সাবিনাও কান্নাকাটি শুরু করে। রাস্তায় রাস্তায় খবর পাঠিয়ে দেয়, কোথাও নেই। লোকজন আকথা কুকথা বলতে থাকে। সুন্দর মুন্দর মাইয়া জিনে নিয়ে গেল নাকি, রাস্তায় পাইয়া কেউ উঠাইয়া নিয়ে গেল নাকি, ছেলে ধরা নিয়ে গেল নাকি। ব্রিজের নিচে কল্লা দিতে হয়, কল্লা কাটা নিয়ে গেল নাকি। এসব শুনে ইসমাইলের আর হুঁশ নেই। তানভীর 4 দিন আগে ঢাকা গিয়েছিল। ঢাকা থেকে ফিরে ড্রয়িং রুমে বসে পায়ের মোজা খুলছিল। তানিয়া স্কুল থেকে ফিরে এসে বাড়িতে ঢুকেই বলে, ও বড় মাম্মা মমো ভাইয়া জানো লাবিপু না হারিয়ে গেছে, কল্লাকাটা নাকি নিয়ে চলে গেছে। তাই হাফ পিরিয়ডেই স্কুল ছুটি দিয়ে দিল। সবাই বিচলিত। কিভাবে, কখন, এসব জিজ্ঞাসা করছে। তানিয়া তো কিছুই জানে না, তাই উত্তরও দিতে পারছে না। তানভীরের যেন কলিজাটা কেঁপে উঠে। বুকে হাত রাখে। খোলা মোজা আবার পরে নেয়। গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায়। কোথায় যাবে লাবিবা? ভেবে ভেবে তানভীরের মাথাও নষ্ট। বাজারে এসে দেখে লোকজন ইসমাইলের মাথায় পানি ডালছে। গাড়ির সিটে মাথা রেখে চোখ বুজে বলে, কোথায় তুমি দুষ্টু পুতুল? কোথায় লুকিয়ে আছো? প্লিজ বেরিয়ে আসো, প্লিজ। চলবে।